ডিসক্লেমার, এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছেন বা যাঁদের সঙ্গে ঘটেছে তাদের বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে। ভিডিওটি কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সত্য ঘটনা ও অজানা রহস্য তুলে ধরাই এর লক্ষ্য। দুর্বল হৃদয়ের মানুষ শিশু এবং যারা সহজে ভয় পান তাদের এই ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে, আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত ছায়া ইনসিডেন্টের এক নতুন এপিসোডে, যেখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। প্রথমেই জানাই, কালকে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের শুভকামনা তোমাদের সকলকে। আর হ্যাঁ বন্ধুরা, বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। আজকের এপিসোডে থাকছে 3টি খুব ছোট ছোট ঘটনা। একটি ট্রাক ড্রাইভারের অভিজ্ঞতা, অন্য একটি হলো MBBS পড়া মেয়ের ঘটনা, শেষে থাকছে একটা হোমস্টের মালিকের ঘটনা। তো চলো বেশি দেরি না করে শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, ঘটনা শোনার আগে কানে হেডফোনটা লাগিয়ে নিতে ভুলো না। চলো এবার শুরু করি আজকের এপিসোড। আজকের প্রথম ঘটনাটি অনিমেষ চক্রবর্তীর পাঠানো একটি হাড় হিম করা সত্য ঘটনা। অনিমেষবাবু দীর্ঘ 20 বছর ধরে হাইওয়েতে ট্রাক চালান। তিনি লিখছেন, দাদা, আপনার চ্যানেলের গল্পের সিলেকশন আর আপনার গলার গভীরতা আমাকে মুগ্ধ করে। রাত বিরেতে যখন স্টিয়ারিং ধরে থাকি, আপনার বলা গল্পগুলোই আমার সঙ্গী হয়ে ওঠে। আজ আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা আপনাকে পাঠালাম। তখন সালটা ছিল 2018, নভেম্বর মাসের শেষ। বেশ জাঁকিয়ে শীত পড়েছে। আমি টাটা থেকে লোহা বোঝাই করে কলকাতায় ফিরছি। সাথে ছিল আমার বহু পুরনো খালাসি কোচি। রাত তখন প্রায় 1টা বাজে। ঝাড়খণ্ড আর বাংলার বর্ডারের কাছে একটা নির্জন জঙ্গল ঘেরা রাস্তা। কুয়াশায় সামনের রাস্তা প্রায় অদৃশ্য। হেডলাইটের আলো যতদূর যাচ্ছে শুধু কুয়াশার দেয়াল। আমি গাড়ি চালাচ্ছি আর কোচি পাশে বসে ঝিমোচ্ছে। চারপাশে নিঝুম, শুধু ট্রাকের ইঞ্জিনের ঘর ঘর শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ হাই বিম লাইটের তলায় আমি দেখি রাস্তার বাম দিকে একটা সাদা মতো কিছু নড়ছে। কাছে যেতেই বুকটা ধক করে উঠল। এই জনমানবহীন জঙ্গলে এক বৃদ্ধা একা দাঁড়িয়ে আছে। পরনে ধপধপে সাদা শাড়ি, মাথায় ঘোমটা দেয়া। বৃদ্ধা হাত তুলে লিফট চাইছেন। কোচি জেগে গিয়ে বারণ করল, ওস্তাদ, গাড়ি থামাবেন না, জায়গাটা সুবিধের নয়। কিন্তু আমার মায়া হলো। আমি ব্রেক কষলাম। বৃদ্ধা ধীর পায়ে এগিয়ে এসে পিছনের কেবিনে উঠে বসলেন। কোনো কথা বললেন না, শুধু ইশারায় জানালেন কিছুটা দূরে নামবেন। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি এক অদ্ভুত ব্যাপার। ট্রাকের ভিতরে একটা তীব্র পচা গন্ধ, ঠিক যেন মরা পশুর গন্ধ। আমি লুকিং গ্লাসে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। আয়নায় পিছনের সিটে একদম ফাঁকা, অথচ আমি ঘাড় ঘুরিয়ে দেখছি বৃদ্ধা একই রকমভাবে বসে আছেন। বৃদ্ধার মুখটা ঘোমটায় ঢাকা থাকলেও তার হাতগুলো দেখা যাচ্ছে, চামড়া কোঁচকানো আর নখগুলো অস্বাভাবিক লম্বা। হঠাৎ ট্রাকের ইঞ্জিনটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ। আমি লক্ষ্য করি কুয়াশা ভেদ করে ট্রাকের উইন্ডস্ক্রিনে কে যেন বাইরে থেকে থাবা মারছে। ঠিক সেই সময় পিছনের সিট থেকে একটা খসখসে গলায় আওয়াজ এলো, বাবা।
একটু জল দিবি? আমি ভয়ে কাঁপতে কাঁপতে জলের বোতলটা পিছনে বাড়াতেই দেখলাম বৃদ্ধার হাতটা মানুষের মতো নয়, বরং হাড়ের উপর কালচে চামড়া লেগে আছে। আর সব থেকে ভয়ঙ্কর দৃশ্য, এই ঘুটঘুটে অন্ধকারেও আমি দেখলাম বৃদ্ধার পা দুটো হাঁটুর নিচ থেকে পিছন দিকে ঘোরানো। আতঙ্কে আমি জয় মা বলে চিৎকার করে ইঞ্জিনটা স্টার্ট দিই। অবিশ্বাস্যভাবে ইঞ্জিন চালু হলো। আমি আর পিছনে না তাকিয়ে অ্যাক্সিলারেটর চাপ দিই। কয়েক মাইল যাওয়ার পর একটা ধাবার আলো দেখা গেল। আমি গাড়ি থামিয়ে পিছনের দিকে তাকাই। সিট ফাঁকা, কিন্তু সিটের উপর পড়ে আছে একদলা ভিজে মাটি আর শ্মশানের পোড়া হাড়ের ছোট একটা টুকরো। পরে আমি সেই ধাবায় ঢুকে ধাবার লোকজনকে জিজ্ঞাসা করতে জানতে পারি ঠিক ওই জায়গায় কয়েক বছর আগে এক বৃদ্ধা ট্রাকের ধাক্কায় মারা গিয়েছিলেন, যার দেহকে সৎকার করা হয়নি। আজও তিনি হাইওয়েতে লিফট খুঁজে বেড়ান। ব্যাস এইটুকুই। জানি ঘটনাটা ছোট হয়ে গেল, হয়তো ভালোভাবে লিখতে পারিনি। পারলে ভালোভাবে গুছিয়ে শুনিও, আর ভালো লাগলে পড়ে শুনিও। সত্যি অসাধারণ। আজ প্রথম ঘটনাটা আমার খুব পছন্দ হয়েছে। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে তা আমাকে লিখে জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও। চলো এবার দ্বিতীয় ঘটনায় চলে যাই। শনিবার আর রবিবারের রাত মানেই ভয় আর অজানার ডাক। সঙ্গে আমি সৌমিত্র। আজকে দ্বিতীয় ঘটনা যে পাঠিয়েছে সে লিখছে কলকাতা কলেজ স্ট্রিট থেকে সুস্মিতা চ্যাটার্জি। সুস্মিতা একজন হবু ডাক্তার। সে লিখছে, দাদা, আমি বিজ্ঞানের ছাত্রী হলেও তোমার চ্যানেলে যে ধরনের যুক্তিগ্রাহ এবং লজিক দিয়ে ভৌতিক গল্পগুলো বলো তা আমাকে টানে। তোমার ভয়েস মডুলেশন প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তোলে। আমার হোস্টেলের জীবনের এক বিভীষিকাময় অভিজ্ঞতার কথা আজ শেয়ার করছি, যা আমি আজও ভুলতে পারিনি। আমি যখন ডাক্তারি পড়তে কলকাতায় আসি তখন ঠাঁই হয় কলেজ স্ট্রিটের এক পুরনো মেস বাড়িতে। বাড়িটা ব্রিটিশ আমলের, উঁচু ছাদ, বিশাল বিশাল জানলা আর কাঠের সিঁড়ি। মেসের একতলা সারাংশ একটা ভ্যাপসা গন্ধ লেগে থাকত। আমাকে দেয়া হয়েছিল তিনতলার একেবারে শেষ প্রান্তের একটি ঘর। তার ঠিক পাশের ঘরটাই ছিল 18 নম্বর ঘর। ঘরটির দরজায় 3টি বড় বড় তালা ঝুলত। মেসের ম্যানেজার রতন কাকু কড়াভাবে বলেন, মা, যা করার করো, কিন্তু ভুলেও ওদিকের বারান্দায় যেও না। বা এইটাও বলতে পারো তিনি বলতে চাইছিলেন, ওই জানালার দিকে তাকিও না। আমি পড়াশোনার চাপে রাত জেগে থাকতাম। মাঝরাতে যখন পুরো মেস নিঃশব্দ হয়ে যেত তখন আমি পাশের ঘর থেকে একটা অদ্ভুত শব্দ পেতাম। মনে হতো কেউ যেন কাঠের মেঝেতে খুব ধীরে ধীরে কিছু ঘষছে। একদিন বৃষ্টির রাতে পড়ার সময় আমি শুনি 18 নম্বর ঘরের ভিতর থেকে একটা মিহি মেয়েলি গলায় কান্নার আওয়াজ আসছে। কৌতূহল সামলাতে না পেরে আমি জানালা ফাঁক করে তাকাই। বাইরে থেকে জানালার সারসিটে ধুলোর আস্তরণ পড়ে আছে, কিন্তু এক জায়গায় মনে হলো কেউ যেন হাত দিয়ে ধুলো মুছে ভেতরটা পরিষ্কার করেছে। আমি যখন ওই ফাঁক দিয়ে চোখ রাখি দেখি ঘরের ভেতরটা একটা পুরনো আয়নার সামনে কেউ যেন আমার দিকে পিঠ করে বসে আছে। পরনে লাল পাড় সাদা শাড়ি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সেই মেয়েটি ঠিক আমারই মতন করে নিজের চুল বাঁধছিল। তারপর আমি সেই দেখে নিজের রুমে চলে আসি। এরপর আর কিছুই হয়নি দিন কয়েক। তারপরের শুক্রবার রাত তখন 2টো হবে। আমি বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছি। করিডোরের আলোটা টিমটিম করছে। হঠাৎ আমি লক্ষ্য করলাম 18 নম্বর ঘরের সবকটা তালা খোলা এবং দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। ভিতর থেকে একটা নীলচে আলো বেরিয়ে আসছে।
তখন আমার কি হয়েছিল জানি না, আমি যেন এক অদৃশ্য কোনো টানে দরজার সামনে গিয়ে দাঁড়াই। ধীর পায়ে ভেতরে ঢুকি, দেখি সেই আয়নার সামনে বসে থাকা মেয়েটি এবার আমার দিকে ঘুরে তাকিয়েছে। কিন্তু মেয়েটির কোনো মুখ নেই, শুধু মসৃণ চামড়া। মেয়েটি আয়না থেকে হাত বাড়িয়ে সুস্মিতার হাতটা চেপে ধরল। বরফের মতো ঠান্ডা সেই স্পর্শ। আমি চিৎকার করতে গিয়ে দেখি আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ঠিক তখনই রতন কাকু এসে আমাকে টেনে বার করে আনেন। রতন কাকু আমাকে ধমক দিয়ে বলেন, কেন গিয়েছিলে ওই ঘরে? আমি তো তোমাকে যেতে বারণ করেছিলাম, তবে কেন গিয়েছিলে? আমি বলি, জানি না কাকু, তবে কি হয়েছিল ওই ঘরে? তখন রতন কাকু কাঁপতে কাঁপতে বলেন, মা, আজ থেকে 20 বছর আগে ঠিক তোমারই মতো এক মেধাবী ছাত্রী এই ঘরে আত্মহত্যা করেছিল। সে আজও কাউকে এই মেস থেকে ডাক্তারি পড়ে বেরোতে দেখতে চায় না। আমি পরের দিন সেই মেস থেকে চলে আসি, কিন্তু আজও আমার বাম হাতের কবজিতে সেই দিনকার আঙুলের ছাপের মতো 5টা কালো দাগ রয়ে গেছে। ডাক্তাররা বলেন এটা পিগমেন্টেশন, কিন্তু আমি তো জানি ওটা কিসের দাগ। দাদা, এই ছিল আমার ঘটনাটা খুব ছোট, তাই বলি যদি ভালো লাগে পড়ে শুনিও। আর কত নাম্বার এপিসোডে শোনাবে জানিয়ে দিও। উফ, আজ পরপর 2টি ঘটনা আমার গায়ে গুজবাম্প দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে লিখে পাঠাও। আবারও মনে করিয়ে দিই, যদি তোমার জীবনে এমন কিছু অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে লিখে পাঠাতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করার সমস্ত উপায় আমার ডেসক্রিপশানে দেয়া থাকবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। চলো এবার শেষ ঘটনায় চলে যাই। শনিবার আর রবিবারের রাত মানেই ভয় আর অজানার ডাক। সঙ্গে আমি সৌমিত্র। বন্ধুরা, আজকের শেষ ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কালিম্পং পাহাড় থেকে বিক্রমজিৎ সিং। বিক্রমজিৎ বাবু সেখানে একটি সুন্দর হোমস্টে চালান। তিনি লিখছেন, দাদা, তোমার গল্পের সিলেকশন আর আবহ সঙ্গীতের ব্যবহার জাস্ট ফাটাফাটি। আমি আর আমার হোমস্টের গেস্টরা মিলে প্রায় রাতের বেলায় তোমার চ্যালেঞ্জ চালিয়ে বসি। পাহাড়ের বুকে বসে তোমার গলার ভূতের গল্প শোনা এক অন্যরকম থ্রিল জাগায়। আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা হাড়হিম করা অভিজ্ঞতার কথা আজ তোমাকে শোনাব। সময়টা ছিল ডিসেম্বর মাসের এক ঘন কুয়াশাচ্ছন্ন রাত। কালিম্পংয়ের একেবারে নির্জন এলাকায় আমার একটা হোমস্টে আছে। সেই রাতে কোনো গেস্ট ছিল না, শুধু আমি আর আমার প্রিয় কুকুর টাইগার বাড়িতে ছিলাম। বাইরে তুষারপাত শুরু হয়েছে আর পাহাড়ি হাওয়ার শোঁ শব্দ ভেতর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে। আমি রান্নাঘরে নিজের জন্য কফি বানাচ্ছি। ঠিক তখনই টাইগার হঠাৎ ডেকে উঠল আর অদ্ভুতভাবে বোগাতে থাকে, যেন সে ভেতরে কাউকে দেখতে পাচ্ছে যাকে আমি দেখতে পাচ্ছি না। হঠাৎ মেন ডোরের কলিং বেলটা বেজে উঠল। আমি অবাক হলাম, এই গভীর রাতে এত বরফের মধ্যে কে আসতে পারে? আমি দরজা খুলি, কিন্তু বাইরে কেউ নেই, শুধু সাদা বরফের চাদর বিছানো। কিন্তু ভালোভাবে নিচে তাকাতেই আমার বুকটা ধড়ফড় করে ওঠে। দরজার ঠিক সামনে বরফের উপর 2টো পায়ের ছাপ, যেন কেউ এক্ষুনি দরজার সামনে দাঁড়িয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই পায়ের ছাপগুলি ঠিক ভিতরের দিকে চলে গেছে, অর্থাৎ কেউ একজন অদৃশ্যভাবে ভেতরে ঢুকেছে। আমি দরজা বন্ধ করে ঘুরে তাকাতেই দেখি ভিতরের কার্পেটের ওপর ভেজা পায়ের ছাপগুলো একে একে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যাচ্ছে। আমি ভয়ে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিই। টাইগার তখন ভয়ে খাটের নিচে ঢুকে থরথর করে কাঁপছে।
ডাইনিং স্পেস থেকে হঠাৎ শব্দ আসতে শুরু করলো। কেউ যেন খুব আনন্দে ডিনার করছে। বাসন কোসনের শব্দ, চেয়ার টানার শব্দ, আর তার সাথে একটা খসখসে গলায় গান শোনা গেল। আমি কোনো রকম রাতের বেলাটা কাটালাম। সকালে যখন আমি ডাইনিং রুমে আসি তখন দেখি টেবিলের উপর ধুলো দিয়ে বড় বড় করে লেখা আছে, আমি এখনো যাইনি। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি সেই জায়গায় বহু বছর আগে একজন পাহাড়ি রান্নার ঠাকুর ছিল। সে রান্না করতে করতে হঠাৎই হার্ট অ্যাটাক করে মারা যায়। তার শেষ ইচ্ছে ছিল সেই হোমস্টেতে একবার বড় করে ভোজ খাওয়াবেন দরিদ্র লোকেদের। আমি এখন মাঝে রাতের বেলায় রান্নাঘর থেকে মশলার গন্ধ পাই, কিন্তু এখন আর আমি ভয় পাই না। আমি জানি আমি একাকী নই। আমার হোমস্টেতে একজন অদৃশ্য অতিথি সব সময় থাকে। তো ব্যাস, এইটুকুই আমার অভিজ্ঞতা। তোমার চ্যানেলে যদি এটা শোনানো হয় তাহলে খুব খুশি হব। জানি না এই ঘটনাটা তোমার চ্যানেলের মান্যতা পাবে কিনা, তাও বলি ভালো লাগলে পড়ে শুনিও। ইতি বিক্রমজিৎ সিং। সত্যি আজকের 3টে ঘটনাই আমার খুবই পছন্দ হয়েছে। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় ঘটনাটা আমার শরীরে রীতিমতো শিহরণ জাগিয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে ঘটনাগুলো, বা কোন ঘটনাটা বেশি ভয় ধরিয়েছে তা আমাকে লিখে জানাও। আর আবারও বলে দিই, তোমাদের লাইফে ঘটে থাকা কোনো সত্যি সেরা ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে মেল করো pretchhayaincident@gmail.com বা হোয়াটসঅ্যাপ করো 6290078299 এই নাম্বারে, বা লিখে পাঠাও ফেসবুক ইনবক্সে। প্রেত ছায়া ইনসিডেন্ট হলো ফেসবুক নাম। এই সমস্ত লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন সেকশানে। আর হ্যাঁ বন্ধুরা, যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো নিজের বন্ধু ও পরিবারের সাথে। আর সাবস্ক্রাইব করে রাখো প্রেত ছায়া ইনসিডেন্ট চ্যানেলটাকে, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। আজ এখানেই বিদায় জানাই। আবার আসছি সামনের শনিবার নতুন কিছু রোমহর্ষক ঘটনা নিয়ে। তোমরা এতক্ষণ শুনছিলে প্রেত ছায়া ইনসিডেন্ট। এখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে।